হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার প্রিয় নিট 2024 অ্যাসপিয়ারেন্ট ভাই ও বোনেরা, তো প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখেছো যে আমি 11-এর ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসের চ্যাপ্টারটার কিছুটা অংশ আমি পড়িয়েছি। তো যেটুকু অব্দি আমি পড়িয়েছি সেটুকু অব্দি যেটা ছিল যে রেসপিরেটরি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি, অর্থাৎ বায়ু ধারণ ক্ষমতা, বায়ু ধারণ কতটা ক্ষমতা এবং আমাদের পালমোনারি বায়ুর আয়তনগুলো, যেমন টাইডাল ভলিউম, রেসপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সেট্রা এক্সেট্রা। তো চ্যাপ্টারটা এখনও পুরোপুরি শেষ হয়নি, তো আজকে আমরা এর নেক্সট পার্ট থেকে পড়বো। তো তোমরা পেজ নম্বর বের করতে পারো, পেজ 272। তো চলো শুরু করা যাক। এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো এক্সচেঞ্জ অফ গ্যাসেস মানে আমরা জানি যে গ্যাসের আদান প্রদান হয় আমাদের শ্বাস প্রশ্বাসের সময়। বায়ুমণ্ডলে গ্যাসের আদান প্রদান, বায়ুমণ্ডলের থেকে আমাদের শরীরের ভিতরে গ্যাসের আদান প্রদান ঘটে। অ্যালভিওলাই আর দ্য প্রাইমারি সাইটস অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো আমাদের শরীরে যে বায়ুথলিগুলো আছে, তো বায়ুথলিগুলো কী হিসেবে কাজ করে, মানে গ্যাস আদান প্রদানের প্রাথমিক স্থান হিসেবে কাজ করে। মানে আমাদের শরীরে যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন গ্যাসের আদান প্রদান করে, সেটার প্রাথমিক স্থান হিসেবেই বায়ুথলিগুলো কাজ করে। নেক্সট, এক্সচেঞ্জ অফ গ্যাসেস অলসো অকার বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যুস। তো আমাদের শরীরে যে বিভিন্ন শ্বাস প্রশ্বাসে অংশগ্রহণ করে যে বিভিন্ন গ্যাসমূহগুলো আছে, তো তাদের মধ্যে আদান প্রদান কিসের মধ্যে ঘটে, সেই গ্যাসের মধ্যে এক্সচেঞ্জ কোন জায়গার মধ্যে ঘটে, সেটা আমাদের রক্ত এবং কলাকোষের মধ্যে ঘটে থাকে। রক্ত কলাকোষের মধ্যে গ্যাসের আদান প্রদানটা ঘটে থাকে। Oxygen and carbon dioxide are exchanged in tissues side by simple diffusion, mainly based on pressure or concentration gradient. তো আমরা সবাই জানি যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে সরল ব্যাপন পদ্ধতির মাধ্যমে কি হয়, ট্রান্সপোর্ট হয়, মানে এক্সচেঞ্জ হয়। সরল ব্যাপন পদ্ধতির মাধ্যমে আমাদের শরীরে তাই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটতে থাকে। এবং এটা কিসের উপর নির্ভর করে, এটা আমাদের শরীরে ওই চাপের পার্থক্য, আমরা এটাকে বলছি যে প্রেশার গ্রেডিয়েন্ট, চাপের পার্থক্যের উপর এটা নির্ভর করে, এবং এটা গাঢ়ত্বের উপরও, কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্বের উপরও এটা অনেকটাই নির্ভর করে। Solubility of the gases as well as the thickness of the membranes involved in diffusion are also some important factors that can affect the rate of diffusion. খুব ইম্পর্টেন্ট যে আমাদের শরীরে যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন যে শ্বাস প্রশ্বাসের অংশগ্রহণকারী গ্যাসগুলোর মধ্যে যে ব্যাপন প্রক্রিয়া ঘটে থাকে, এই ব্যাপনের হার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। সেটা হলো সলিবিলিটি অফ দ্য গ্যাস, অর্থাৎ গ্যাসের দ্রাব্যতা। একটা গ্যাস কতটা দ্রাব্যতা হতে পারে, কোনো মিশ্রণ কতটা দ্রাব্য হতে পারে, সেই গ্যাসের দ্রাব্যতা, এবং যে মাধ্যমে যে পর্দার মধ্য দিয়ে গ্যাসের আদান প্রদান ঘটে, তো তার থিকনেসের উপর, মানে স্থূলতার উপর নির্ভর করে। নেক্সট, প্রেশার কন্ট্রিবিউটেড বাই অ্যান ইন্ডিভিজুয়াল গ্যাস in a mixture of gases is called partial pressure, and it represented as PO2 for oxygen and PCO2 for carbon dioxide. তো এটা সবাই তোমরা নর্মালি তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতেও পড়েছো, তোমরা সবাই জানো যে যখন একটি গ্যাসের মিশ্রণে অনেক রকমের গ্যাস থাকে, ধরো একটা গ্যাসের মিশ্রণে আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, আরও এক্সেট্রা, সালফার ডাইঅক্সাইড। তো একটি গ্যাসের মিশ্রণে যখন অনেকগুলো গ্যাস থাকে, তো সেই গ্যাসের মিশ্রণের মধ্যে প্রত্যেকটা গ্যাসের যে নিজস্ব চাপ, প্রত্যেকটা গ্যাস যে মিশ্রণের যে দেওয়ালে, মিশ্রণের কভারিংয়ের মধ্যে যে প্রতিটা গ্যাস নিজস্ব প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মানে নিজস্ব চাপ সৃষ্টি করে, তাকেই বলা হয় তার আংশিক চাপ, যেটাকে আমরা বলি পার্শিয়াল প্রেসার। এবং এটা অক্সিজেন গ্যাসের দ্বারা যে নিজস্ব চাপ সৃষ্টি করে অক্সিজেন, সেটা আমরা ডিনোট করি PO2 দিয়ে, এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেটা হয় PCO2। এটা তোমরা নর্মাল জানো, তোমরা আগেও পড়েছো ফিজিক্যাল কেমিস্ট্রিতে। Partial pressure of these two gases in the atmosphere air and the two sides of diffusions are given in table 7.1. তো তোমরা একটা দেখতে পাচ্ছ নিচে একটা টেবিল দেওয়া আছে। তো এই টেবিলটাতে কি দেওয়া আছে, এই টেবিলটাতে এই অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, যে দুটো গ্যাস আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই দুটো গ্যাসের আংশিক চাপ বিভিন্ন জায়গায় কীভাবে পরিবর্তন হয় বিভিন্ন ক্ষেত্রে। যেমন
বায়ুমণ্ডল ও বায়ুতে আংশিক চাপের কী পরিবর্তন হয় এবং যেখানে ব্যাপন প্রক্রিয়া ঘটে থাকে শরীরের মধ্যে সেখানে কীরকম পরিবর্তন হয় তার একটা ছক দেওয়া আছে। তা আমি বলবো তোমরা এই ছকটা কিন্তু মুখস্থ করবে। এখান থেকে কিন্তু কলাম ম্যাচিং টাইপ কোশ্চেন আসতেও পারে এবং হয়তো অ্যাসারশন রিজন বা স্টেটমেন্ট বেসিস দিয়ে দিল যে একটা জায়গার এটা অ্যাটমসফিয়ারিক এয়ারে কত বা অ্যালভিওলার নর্মাল কোশ্চেনও আসতে পারে। তবে কলাম ম্যাচিংটাই আসার সম্ভাবনা প্রবল। তো এইটা আমি তোমাদের বলবো মুখস্থ রাখতে। যদি তোমাদের হয়তো মুখস্থ না থাকে, হয়তো তোমাদের মনে হচ্ছে যে এটা মুখস্থ হচ্ছে না, তো তোমরা একটা কাজ করতে পারো যে তোমরা ডেইলি একটা খাতায় লিখে রাখতে পারো। যেটা আমি ভাবতাম যে যেগুলা এনসিইআরটির মানগুলো, দেখো মানগুলো তো আর বোঝানোর কিছু নেই, কী কী বোঝা যাচ্ছে এটা তো তোমাদের নিজেকেই মনে রাখতে হবে মানগুলো। তো তোমরা একটা খাতা নিবে, খাতার মধ্যে মানগুলো রেখে ডেইলি সেই মানগুলোর দিকে চোখ বুলাবে, যাতে তোমার এক্সামে অসুবিধা না হয় এবং তুমি ঝটপট করে দিতে পারো। নেক্সট দেখো বলছে কি, দ্য ডাটা গিভেন ইন দ্য টেবিল ক্লিয়ারলি ইন্ডিকেটস এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ফর অক্সিজেন ফ্রম অ্যালভিওলাই টু ব্লাড অ্যান্ড ব্লাড টু টিস্যুস। তো নিচে যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, তো সেই টেবিলটা অক্সিজেনের একটা গাঢ়ত্বের একটা নির্দেশ করে, অক্সিজেনের আংশিক চাপ যেটাই বলো গাঢ়ত্ব আংশিক চাপ সেটা নির্দেশ করে, এবং এই অক্সিজেনের এই গাঢ়ত্বের যে পার্থক্যটা সেটা কোথা থেকে কোথায় থাকে, সেটা আমাদের বায়ুথলি থেকে রক্তের মধ্যে এবং রক্ত থেকে কলাকোষের মধ্যে এই অক্সিজেনের গাঢ়ত্বের পার্থক্যটা সৃষ্টি হয়। নেক্সট, similarly a gradient is present for carbon dioxide in the opposite direction, that is from tissues to blood and blood to alveoli। তো সেমভাবে মানে একইভাবে যদি আমার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখতে চাই, তো সেই ব্যাপারটা একেবারে রিভার্স প্রসেস হয়। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই গাঢ়ত্বের যে পার্থক্য বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা আংশিক চাপের যে পার্থক্য, সেটা কোথা থেকে কোথায় বিস্তৃত থাকে, সেটা কলাকোষ থেকে প্রথমে রক্ত এবং রক্ত থেকে আমাদের বায়ুথলিতে থাকে। নেক্সট দেখো, অ্যাজ দ্য সলিবিলিটি অফ কার্বন ডাইঅক্সাইড ইজ 20 থেকে 20 টাইমস higher than that of oxygen, the amount of carbon dioxide that can diffuse through the diffusion membrane per unit difference in partial pressure is much higher compared to that of oxygen। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল তথ্য বলছে, যেটা এক্সামেও আসে, এখান থেকে অ্যাসারশন রিজন বা স্টেটমেন্ট বেসিস কোশ্চেন। তো ব্যাপারটা হচ্ছে কি, যে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা অক্সিজেনের দ্রাব্যতার থেকে 20 থেকে 25 টাইম বেশি হয় নর্মালি, এখানে যে বলেছে। তো যেহেতু কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা অক্সিজেনের থেকে বেশি হয়, তো কার্বন ডাইঅক্সাইড যখন আমাদের ব্যাপন পর্দার মধ্য দিয়ে ব্যাপন সম্পূর্ণ হয়, তো ব্যাপন পর্দার মধ্য দিয়ে যখন ব্যাপিত হয়, তো পার ইউনিট ডিফারেন্স মানে এই একক ক্ষেত্রে মধ্যে দিয়ে যতটা পরিমাণ ব্যাপিত হয় এবং যতটা পরিমাণ সে চাপ সৃষ্টি করে, ব্যাপিত হয়, সেটা অক্সিজেনের থেকে অবভিয়াসলি বেশি হবে, কারণ যেহেতু দ্রাব্যতার হারটা কার্বন ডাইঅক্সাইডের থেকে বেশি। নেক্সট দেখো কি বলেছে, দ্য ডিফিউশন মেমব্রেন ইজ মেড আপ অফ 3 মেজর লেয়ার্স। যেটা ফিগার নিচে একটা দেখবে, ফিগার 17.4 ফিগারটা দেওয়া আছে। নেমলি দ্য থিন স্কোয়ামাস এপিথেলিয়াম অফ অ্যালভিওলাই, the endothelium of alveolar capillaries and the basement substance, composed of a thin basement membrane supporting the squamous epithelium and the basement membrane surrounding the single layer endothelial cell of capillaries। তো এখানেও একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যখন ব্যাপন পর্দাটা দেখি, যের মধ্যে দিয়ে ব্যাপন প্রক্রিয়া সম্পূর্ণ হয়, তো ব্যাপন পর্দাটা 3টা স্তর দিয়ে গঠিত, খুব গুরুত্বপূর্ণ 3টা স্তর দিয়ে গঠিত, যেটা হচ্ছে থিন স্কোয়ামাস এপিথেলিয়াম অফ অ্যালভিওলাই, অর্থাৎ বায়ুথলির একেবারে সরু স্কোয়ামাস এপিথেলিয়াম করা। তোমরা যখন অর্গানাইজেশন অফ এনিমেল পড়বে, অর্গানাইজেশন অফ এনিমেল, সেখানে তোমরা দেখবে যে বিভিন্ন প্রকার প্রাণী এনিমেল টিস্যু, তো এনিমেল টিস্যুতে তোমরা এপিথেলিয়াম নামে একটা কলা পড়বে। তো এপিথেলিয়াম কলার মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে স্কোয়ামাস এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়াম, স্ট্রাটিফাইড কিউবয়েডাল, স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম। তো সেখান থেকেই যে আমাদের বায়ুথলির মধ্যে সরু স্কোয়ামাস এপিথেলিয়াম কলা থাকে, সেই পর্দা নিয়ে স্তর নিয়ে গঠিত, এবং দ্য এন্ডোথেলিয়াম অফ অ্যালভিওলার ক্যাপিলারিস, আমাদের বায়ুথলি যে রক্ত জালকের মধ্যে যে এন্ডোথেলিয়াম নামক একটা স্তর থাকে, সেটা নিয়ে গঠিত, এবং এই দুটো স্তরের মধ্যবর্তী স্থানে দ্য বেসমেন্ট সাবস্টেন্ট, মানে বেসমেন্ট মানে একেবারে
বেস লেভেলে মানে ভিত্তি পর্দার যে পদার্থ সমূহ যেটা কী দিয়ে তৈরি হয়, কম্পোস্ট হবে থিন বেসমেন্ট মেমব্রেন। এটা করে সরু একেবারে ভিত্তি পদার্থ পদার্থ সমূহ বেসমেন্ট মেমব্রেন, এবং যেটা কি কাকে সাপোর্ট করবে আমরা দেখি যে যেটা সাপোর্ট করে এবং যেটা বিস্তৃত থাকে কি মধ্যে এই অ্যালভিওলাই বা বায়োথলির যে স্কোয়ামাস ইপিথেলিয়াম কলা এবং এবং বায়োথলি রক্তজালকের মধ্যে যে এক্সটোরীয় যে এন্ডোথেলিয়াল স্তরটা থাকে সেটার মধ্যবর্তী স্থানে বিস্তৃত থাকে ইন বিটুইন দেম। However, its total thickness is much less than a millimeter. তো আমরা কি দেখতে পারি যে এই যে ব্যাপন পর্দা যে তিনটা স্তর নিয়ে গঠিত, সেই ব্যাপন পর্দার মোট স্থূলতাটা কত হয়? লেস দ্যান এ মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটারের চেয়ে স্থূলতা কম হয়। Therefore, all the factors in our body are favorable for diffusion of oxygen from alveoli to tissues and that of carbon dioxide from tissue to alveoli. তো আমরা দেখতে পাই যে আমাদের শরীরে বিভিন্ন যে বিষয়গুলো সেটা কি প্রভাব ফেলে, সেটা প্রভাব ফেলে অক্সিজেনের ব্যাপন প্রক্রিয়া কোথার থেকে ঘটায়? বায়ুথলি থেকে আমাদের কলাকোষে, এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন প্রক্রিয়া কীভাবে ঘটে? একেবারে তার উল্টো, অর্থাৎ কলাকোষ থেকে বায়ুথলিতে। তো তোমরা ফিগার 17.3-তে একটা দেখবে ডায়াগ্রাম দেওয়া আছে, সুন্দর একটা ডায়াগ্রাম, এখান থেকে তোমরা ভালো করে বুঝতে পারবে যদি এটা তোমরা ডিপলি চিন্তা করো। তো এই ডায়াগ্রামটা কিসের উপরে বলেছে? বলছে যে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস অ্যাট দ্য অ্যালভিওলাস অ্যান্ড দ্য বডি টিস্যুস উইথ ব্লাড অ্যান্ড ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ আমাদের শরীরে যে রক্ত এবং কলাকোষের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে আদান প্রদান ঘটে শ্বাস প্রশ্বাসের জন্য, তো তার জন্য যে আমাদের শরীরে যে আংশিক চাপের যে পার্থক্য সৃষ্টি হয়েছে, আংশিক চাপের পার্থক্য আমাদের অ্যালভিওলাইতে বা রক্তজলকে বা কলাকোষে কীরকম, এবং সে আংশিক চাপের পার্থক্যের কারণেই বায়ু কোথার থেকে কোথায় প্রবাহিত হয়। তো সেটাই একটা স্কিমেটিক ডায়াগ্রাম মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, এবং এটা তোমরা ডিপলি চিন্তা করলে বুঝতে পারবে। তো এখানে ছবিটাতে আমি অল্প করে ব্যাখ্যা করে দিচ্ছি যে এখানে ছবিটাতে তোমরা উপরেই দেখতে পাচ্ছ যে ভালো করে দেখো, কেয়ারফুলি তোমরা দেখো ছবিটা, যে এখানে কি বলছে যে অ্যালভিওলার এয়ার। তো অ্যালভিওলার এয়ারে দেখো করা আছে যে অক্সিজেনের আংশিক চাপ 104, কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ 40 মিলিমিটার এসজি। অর্থাৎ আমরা অ্যালভিওলাইতে দেখতে পাই যে অক্সিজেনের আংশিক চাপটা কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপের যেটা অনেক অনেক বেশি, 40 আর 104। তো এক্ষেত্রে কি হয়, যেহেতু অক্সিজেনের আংশিক চাপটা বেশি, তো যার চাপ বেশি তো সেখানেই তো বায়ুটা বেশি প্রবেশ করবে না, যার চাপ যেখানে বেশি। তো আমরা দেখতে পাই যে এই ক্ষেত্রে কী হয়, অক্সিজেনযুক্ত বায়ু আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে, এবং কার্বন ডাইঅক্সাইডের যেহেতু চাপটা কম, তো কার্বন ডাইঅক্সাইডযুক্ত বায়ু আমাদের শরীর থেকে বের হয়ে যায়। অ্যালভিওলার সাইটে সবসময় অক্সিজেনের আংশিক চাপটা বেশি থাকে। এইবারে কি হয়, যেহেতু অক্সিজেনের এই আংশিক চাপটা বেশি হয়ে গেল, তো অক্সিজেনের আংশিক চাপটা বেশি হয়ে দেওয়ার জন্য সেটাই জালকে প্রবেশ করে, যে পালমোনারি আর্টারিয়া ভেনের মধ্যস্থলে যে রক্তজালক, এই রক্তজালকে দেখবে একটা অ্যারো দেওয়া আছে। তো অ্যারোটা কী করে, এই অক্সিজেনটা এর ভিতরে প্রবেশ করে, এবং যেহেতু কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপটা এখানে কম, এবং এই রক্তজালকের এখানে আংশিক চাপটা বেশি, তো অ্যারোটা কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে অ্যারোটা তার বিপরীত, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু এই অ্যালভিওলার মধ্যে প্রবেশ করে, তারপর এটা বাইরে বের হয়ে যায়। তো অক্সিজেনটা যখন এখান থেকে রক্তচালকে প্রবেশ করে, তো সেই অক্সিজেনযুক্ত রক্ত কী করে, এই পালমোনারি ভেইন দিয়ে এই পালমোনারি যে ভেইনটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই পালমোনারি ভেইন দিয়ে কী করে, আমাদের লেফট অ্যাট্রিয়ামে, অর্থাৎ বাম অলিন্দের মধ্যে এই ফুসফুসীয় শিরা দিয়ে এই অক্সিজেনযুক্ত রক্তটা প্রবেশ করে। তো অক্সিজেনযুক্ত রক্তটা প্রবেশ করলো, এবং সিমিলার ওয়েতে আমরা দেখব যে অক্সিজেনযুক্ত রক্ত আমাদের লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ দিয়ে, সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে বলবো যে লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ দিয়ে সেটা আবার লেফট ভেন্ট্রিকুলার অর্থাৎ ডান নিলয়ে প্রবেশ করে, ডান নিলয় কেন, নিলয়ে প্রবেশ করে, এবং তারপর থেকে সেটা অ্যাওর্টা নামক ধমনীতে এটা উৎক্ষিপ্ত হয়। সিমিলার ওয়েতে এই অক্সিজেনযুক্ত রক্তটা সেই সিস্টেমিক সংবহনে অংশগ্রহণ করে। তো সিস্টেমিক সংবহন দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত
প্রবাহিত হয়, সিস্টেমিক আর্টারিতে এই অক্সিজেনযুক্ত রক্ত প্রবল পরিমাণে প্রবাহিত হয়, এবং এই ক্ষেত্রে তখন তার অক্সিজেনের আংশিক চাপটা কী হয়, আগে ছিল 104, তো 104 থেকে কিছুটা একটু কমে, 104 থেকে কমে এখানে কী হয় 95 মিলিমিটার এইচজি, অর্থাৎ অক্সিজেনের আংশিক চাপ 95 মিলিমিটার এইচজি এবং কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ থাকে 40 মিলিমিটার এইচজি। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাই যে অক্সিজেনের আংশিক চাপ কার্বন ডাইঅক্সাইড থেকে বেশি, বাট অ্যালভিওলার মানে বায়ুতে যে অক্সিজেনের আংশিক চাপটা যে ছিল তার থেকে স্লাইটলি ডিক্রিজ, মানে কিছুটা হলে একটু কমেছে, বাট তাও বেশি, 95 থেকে 40। এই ডিফারেন্সগুলো তোমাদের বুঝতে হবে, ডিফারেন্সগুলো দেখে মানে বিবেচনা করতে হবে, এটা গভীরভাবে চিন্তা করতে হবে বিবেচনা এই ডায়াগ্রামটা। নেক্সট কী হয়, তো যখন এই অক্সিজেনযুক্ত রক্তটা প্রবাহিত হচ্ছে, তো এটা যখন আমাদের বডি টিস্যু অর্থাৎ কলাকোষের সংস্পর্শে আসে, তো যেহেতু অক্সিজেনের চাপটা বেশি থাকে, তো অক্সিজেন কী হয় বেশি চাপ থেকে কম চাপের দিকে প্রবাহিত হওয়ার চেষ্টা করবে, যখন চাপটা বেশি তো চাপ কমের দিকে। তো আমাদের কলাকোষের মধ্যে অক্সিজেনের কিন্তু আংশিক চাপ কম থাকে, অবভিয়াসলি কলাকোষের মধ্যে অক্সিজেনের আংশিক চাপটা কম থাকে এবং কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপটা কি বেশি থাকে। তো যেহেতু যখন অক্সিজেনের আংশিক চাপটা খুব বেশি, তো এটা কি করবে, এই কলাকোষের মধ্যে প্রবেশ করবে, তাই একটা দেখো তীর দেওয়া আছে, কলাকোষের মধ্যে প্রবেশ করছে কম চাপের দিকে, এবং যেহেতু এটা প্রবেশ করলো তো বডির ভারসাম্য মানে শরীরের ভারসাম্য রক্ষা করার জন্য মানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য আমাদের সবসময় রক্ষা করতে হবে। তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা করার জন্য কী করতে হবে, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু এটা এবার এই জালকে প্রবেশ করবে, রক্ত জালকে প্রবেশ করবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের যেহেতু আংশিকটা কলাকোষে বেশি, তো কী করবে সে বেশি চাপ থেকে কম চাপের দিকে যাওয়ার চেষ্টা করবে, অক্সিজেন যেরকম তো উল্টো দিকে প্রবেশ করবে, তো সেটা রক্তজালকে প্রবেশ করবে কার্বন ডাইঅক্সাইড। এরপরে কী হবে, এই নেক্সট পরের যে ঘটনাটা হবে তার বিপরীত উল্টো প্রসেস। তো সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে দূষিত রক্ত, এই কার্বন ডাইঅক্সাইড দূষিত রক্ত কী হবে আমাদের সিস্টেমিক শিরা দিয়ে প্রবাহিত হবে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে। তো এখানে কী হবে, যেহেতু এটা ডিঅক্সিজেনেটেড বা অক্সিজেন যুক্ত রক্ত, এখানে সবই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তো এখানে সচরাচর তোমরা এটা অনুমান করতেই পারছো, বুঝতেই পারছো যে এখানে অক্সিজেনের আংশিক চাপটা খুবই কমবে, মানে বেশি কমবে না, সেই অক্সিজেনের আংশিক চাপটা এখানে হবে 40 মিলিমিটার এইচজি এবং কার্বন ডাইঅক্সাইডের এখানে আংশিক চাপটা হবে 45 মিলিমিটার এইচজি, অর্থাৎ এখানে অক্সিজেনের আংশিক চাপটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপের থেকে কিছুটা হলেও কিন্তু কমে যাবে। নেক্সট দেখো, এই ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের প্রবাহিত হচ্ছে যা আমাদের সিস্টেমিক শিরা দিয়ে এটা কি করবে, এটা একেবারে আমাদের রাইট অ্যাট্রিয়াম অর্থাৎ ডান ওয়াইন্ডোতে চলে আসবে এবং ডান ওয়াইন্ডো থেকে রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভের মাধ্যমে রাইট ভেন্ট্রিকেল অর্থাৎ ডান নিলয়ে যাবে এবং পরবর্তীতে সেখান থেকে কোথায় প্রবেশ করবে, পালমোনারি আর্টারি অর্থাৎ পালমোনারি শিরার মধ্য দিয়ে। এবং এই যে ঘটনাটা সেটা এই পালমোনারি শিরার মধ্য দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, দূষিত রক্তটা এটা এখানে প্রবেশ করবে এবং পরবর্তীতে অ্যালভিওলাই সংস্পর্শে এসে সেখানে যে রক্তজলক, সেই রক্তজলকের সঙ্গে সেখানে মিশে যাবে। তো অবভিয়াসলি এই ডায়াগ্রামটা তোমরা যদি ভালো করে বোঝো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমাদের শরীরে বায়ুথলিতে, কলাকোষে, সিস্টেমিক আর্টারিতে, সিস্টেমিক ভেইনে কোথায় কীভাবে আংশিক চাপের পার্থক্য সৃষ্টি হয়, প্রেশার গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়, এবং এটা কীভাবে আমাদের শরীরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যতা রক্ষা করে। তো এটা তোমরা কেয়ারফুলি দেখবে ডায়াগ্রামটা, অনেক সময় এই ডায়াগ্রাম দিয়েও কিন্তু কোশ্চেন আসে, যদি একটু হার্ড কোশ্চেন হয়, যদি একটু পেঁচানো কোশ্চেন হয়, কিন্তু ডায়াগ্রাম দিয়েই তোমাকে কিন্তু মানে একটু বুদ্ধি খাটানো একটু কোশ্চেন দিতে পারে ডায়াগ্রাম দিয়ে, এই ডায়াগ্রামটা দিয়ে। ওকে, এই ডায়াগ্রামটা তোমরা কিন্তু ভালো করে দেখবে। আর এই টেবিলটা একটু আগে বললাম কি মানগুলো তোমাদের মনে রাখতে হবে। এখানে ডায়াগ্রামে যে মানগুলো এগুলোই এই টেবিলে দিয়েছে, এগুলোতে একই জিনিস টেবিলে দিয়েছে। নেক্সট দেখো তোমরা যে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, এটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের শরীরে যে শ্বাস প্রশ্বাসে অংশগ্রহণকারী যে গ্যাসসমূহ, বায়ুমণ্ডলের গ্যাসসমূহ, তো সেগুলো কীভাবে পরিবাহিত হয়। দেখো কি বলেছে, ব্লাড ইজ দ্য মিডিয়াম অফ ট্রান্সপোর্ট ফর অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তো আমাদের শরীরে আমরা সবাই জানি রক্ত হলো একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যেটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে বায়ুমণ্ডলীয় গ্যাসসমূহ যেটা শ্বাস প্রশ্বাসে অংশগ্রহণ করে তাদের
পরিবহনে অত্যাবশ্যকীয় রক্ত। তো দেখো কি বলেছে, অ্যাবাউট 97% অফ অক্সিজেন ইজ ট্রান্সপোর্টেড বাই আরবিসি ইন দ্য ব্লাড। তো আমরা সবাই জানি যে অক্সিজেন আমাদের শরীরে লোহিত রক্তকণিকার মধ্য দিয়ে প্রচুর পরিমাণে প্রবাহিত হয়, এবং এই পার্সেন্টেজটা তোমাদের মনে রাখতে হবে যে আমাদের শরীরে 97% অক্সিজেন রক্তের মধ্যে থাকা লোহিত রক্তকণিকার মধ্য দিয়ে পরিবাহিত হয়। The remaining 3% of oxygen is carried in a dissolved state through the plasma. নেক্সট দেখো কি বলেছে, যে বাকি যে অবশিষ্টদের 3% থাকলো, অবশিষ্ট 3% যে অক্সিজেন থাকলো, সেই অক্সিজেন কীভাবে আমাদের শরীরে প্রবাহিত হয়, ডিসলভ স্টেট, অর্থাৎ এই 3% অক্সিজেন দ্রবীভূত অবস্থায় প্লাজমার মধ্য দিয়ে, প্লাজমা রসের মধ্য দিয়ে আমাদের শরীরে পরিবাহিত হয়। এইভাবে যেমন অক্সিজেন আমাদের শরীরে প্রবাহিত হয়, তেমনি কার্বন ডাইঅক্সাইডের তো পরিবহন লাগবে, কারণ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দুটোই আমাদের শরীরে শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য। তো নেক্সট দেখো, নিয়ারলি 20-25% of carbon dioxide is transported by RBCs, where 70% of it is carried as bicarbonate. তো আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের শরীরে একটা বিশেষ আয়নের মাধ্যমে, বলা হলো অ্যানায়নের মাধ্যমে আমাদের শরীরে পরিবাহিত হয়। তো সেটা হলো বাইকার্বনেট। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বেশিরভাগটাই আমাদের শরীরে HCO3- হিসেবে পরিবাহিত হয়। তো 20-25% কার্বন ডাইঅক্সাইড অ্যাজ ইউজুয়াল যেরকম করে আমাদের লোহিত রক্তকণিকার মধ্য দিয়ে পরিবাহিত হয়, এবং বাকি যে 70% যে কার্বন ডাইঅক্সাইড সেটা বাইকার্বনেট আয়ন হিসেবে কিন্তু পরিবাহিত হয়, HCO3 মেজর অংশ। এটা কিন্তু তোমার মনে রাখবে, এই প্রতিটা পার্সেন্টেজ তোমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ প্রতিটা পার্সেন্টেজ দিয়ে তোমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেন, বা তোমাদের কলাম ম্যাচিং টাইপ কোশ্চেন সব কিন্তু আসতে পারে, বা স্টেটমেন্ট বেসিস কোশ্চেন প্রতিটা আসতে পারে। এর প্রত্যেকটা মান ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কোশ্চেন কিন্তু আসে। তো নেক্সট দেখো, about 7% of carbon dioxide is carried in a dissolved state through plasma. তো বাকি যে আমাদের 7% কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, তো সেটা কি করে দ্রবীভূত অবস্থায় আমাদের প্লাজমা রসের মধ্যে দিয়ে পরিবাহিত হয়। নেক্সট দেখো কি বলছে, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, অর্থাৎ আমাদের শরীরে অক্সিজেন কীভাবে পরিবাহিত হয়। হিমোগ্লোবিন ইজ এ রেড কালার আয়রন কন্টেইনিং পিগমেন্ট প্রেজেন্ট ইন দ্য আরবিসিস। তো তোমরা সবাই জানো যে হিমোগ্লোবিন হলো আমাদের শরীরে রক্তিম বর্ণের লাল রঙের লৌহ কণিকাযুক্ত একটি রঞ্জক, যেটা আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে উপস্থিত থাকে। অক্সিজেন ক্যান বাইন্ড উইথ হিমোগ্লোবিন ইন এ রিভার্সেবল ম্যানার টু ফর্ম অক্সিহিমোগ্লোবিন। তো অক্সিজেন আমাদের শরীরে তো হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ডিং করে, অর্থাৎ আমাদের শরীরে অক্সিজেনের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে যে অক্সিজেনের হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রবণতা থাকে, এবং এটা কী হয় রিভার্সেবল ম্যানার, অর্থাৎ অর্থাৎ যখন অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে অক্সিহিমোগ্লোবিন সৃষ্টি করে, সেই অক্সিহিমোগ্লোবিন কিন্তু পুনরায় আবার ডিসোসিয়েট হতে পারে, বিয়োজিত হয়ে পুনরায় হিমোগ্লোবিন ও অক্সিজেন তৈরি করতে পারে। অর্থাৎ রিভার্সেবল রিয়াকশন আমরা কী বলি, যখন দুটো রিয়াক্টেন্টস অর্থাৎ দুটো বিক্রিয়া করে যখন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, সেই বিক্রিয়াজাত পদার্থ আবার পুনরায় বিয়োজিত হয়ে এই বিক্রিয়ক পদার্থকে তৈরি করতে পারে, এটাকে বলি রিভার্সেবল। অর্থাৎ আর ইরিভার্সেবল কি, যখন দুটো বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, কিন্তু বিক্রিয়াজাত পদার্থ পুনরায় কোনো বিক্রিয়ক সৃষ্টি করতে পারে না, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। তো এই অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে রিভার্সেবলি সংযুক্ত হয়, এবং কি ফর্ম করে অক্সিহিমোগ্লোবিন। ইচ হিমোগ্লোবিন মলিকিউল ক্যান ক্যারি এ ম্যাক্সিমাম অফ 4 মলিকিউল অফ অক্সিজেন। তো তোমরা সবাই জানো যে আমাদের প্রত্যেকটি হিমোগ্লোবিন অণু সর্বোচ্চ 4 অণু করে অক্সিজেন ধারণ করতে পারে, 4টা করে অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হতে পারে সর্বোচ্চ। বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন ইজ প্রাইমারিলি রিলেটেড টু পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। তো আমাদের শরীরে এই অক্সিজেন যে হিমোগ্লোবিনের সঙ্গে সংযুক্ত হবে, তো সেগুলো কয়েকটা ফ্যাক্টরের উপর, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেই অক্সিজেনের হিমোগ্লোবিনের সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবণতা নির্ভর করে। যে একটা ইম্পর্টেন্ট
বিষয় হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেনের আংশিক চাপ অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। Partial pressure of carbon dioxide, hydrogen ion concentration and temperature are the other factors which can interfere with this bonding. অর্থাৎ এর পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ এবং মাধ্যমের হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব এবং মাধ্যমের উষ্ণতা বা পারিপার্শ্বিক পরিবেশের উষ্ণতা, এইটাও কিন্তু এই অক্সিজেনের হিমোগ্লোবিনের সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবণতাকে অনেকটাই প্রভাব ফেলে। নেক্সট দেখো, এ sigmoid curve is obtained when percentage saturation of hemoglobin with oxygen is plotted against partial pressure of oxygen. তো তোমরা একেবারে পাশেই ভালো করে কেয়ারফুলি দেখো যে একটা সিগময়েড কার্ভ তোমরা দেখতে পাচ্ছ। তো যখন এখানে কি হয়েছে, এখানে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর কি ধরা হয়েছে, পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, অর্থাৎ এই ওয়াই অ্যাক্সিস বরাবর অক্সিজেনের হিমোগ্লোবিনের সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা অর্থাৎ সম্পৃক্ত হওয়ার প্রবণতা, মানে সর্বোচ্চ যতটা সম্পৃক্ত মানে কি সর্বোচ্চ যতটা সংখ্যক অক্সিজেন অণু হিমোগ্লোবিনের সঙ্গে সংযুক্ত হতে পারে, অর্থাৎ এর উপরে আর অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হতে পারে না, যে অক্সিজেনের হিমোগ্লোবিনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রবণতা কতটা পার্সেন্টেজ সেটা আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ধরা হয়েছে। এই স্যাচুরেশন কথাটা মাইন্ডে, স্যাচুরেশন কথাটা ইম্পর্টেন্ট। আর এবং আমাদের এখানে এক্স অ্যাক্সিস বরাবর কী ধরা হয়েছে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের আংশিক চাপ কতটা, অর্থাৎ কতটা আংশিক চাপে অক্সিজেন অণু হিমোগ্লোবিনের সঙ্গে সম্পৃক্ত হতে পারে সেটারই একটা গ্রাফ, অর্থাৎ এটাকে আমরা বলি অক্সিজেন ডিসোসিয়েশন গ্রাফ, অর্থাৎ অক্সিজেনের বিয়োজন লেখচিত্র, অক্সিজেনের বিয়োজন লেখচিত্র। এটা খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি যে এই গ্রাফটা দিয়ে কিন্তু এই কোশ্চেন দেয়। এই গ্রাফটা দিয়ে তোমাকে নিচে একটা স্টেটমেন্ট দিয়ে ঠিক না ভুল, ট্রু অর ফলস, এই স্টেটমেন্টগুলো কি গ্রাফটার সাপেক্ষে সঠিক কিনা এরকম টাইপের কিন্তু কোশ্চেন দিবে। তো গ্রাফটা তোমরা ভালো করে কেয়ারফুলি লক্ষ্য করো। এই গ্রাফটা দেখো একেবারে সিগময়েড গ্রাফ। তো যেটা আমি বললাম যে যখন আমরা অক্সিজেনের হিমোগ্লোবিনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার যে শতাংশটা, সেটার সাপেক্ষে যদি আমরা অক্সিজেনের আংশিক চাপটাকে লেখচিত্রে প্লট করি, তো আমরা দেখব যে সেটা একটা এস শেপ অর্থাৎ সিগময়েড শেপ কার্ভ নেয়। দিস কার্ভ ইজ কল অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। তো আমি এটাই বললাম যে এটা কি বলে অক্সিজেনের বিয়োজন লেখচিত্র। অ্যান্ড ইজ হাইলি ইউজফুল ইন স্টাডিং দ্য এফেক্ট অফ ফ্যাক্টরস লাইক partial pressure of carbon dioxide, hydrogen concentration etc. on binding of oxygen with hemoglobin. অর্থাৎ এই সিগমা শেপ যে কার্ভটা, অক্সিজেনের বিয়োজন যে লেখচিত্র, এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি অর্থাৎ স্টাডি করতে পারি। তো সেটা হলো যে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ এতে কীভাবে প্রভাব ফেলে এবং পরিবেশের বা মাধ্যমের হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব এবং অক্সিজেন এবং এইসব প্রভাবগুলো কী করে অক্সিজেনের হিমোগ্লোবিনের সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবণতার উপর বিশেষভাবে নির্ভর করে। দেখো, ইন দ্য অ্যালভিওলাই হোয়ার দেয়ার ইজ হাই partial pressure of oxygen, low partial pressure of carbon dioxide, lesser hydrogen ion concentration and lower temperature, the factors are all favorable for the formation of oxyhemoglobin. তো এই লেখচিত্রে আমরা কি দেখতে পাই যে আমাদের শরীরে বায়ুথলিতে কি হয়, যে যেখানে অক্সিজেনের আংশিক চাপ প্রচুর বেশি থাকে এবং যেখানে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ অনেকটাই কম থাকে এবং যেখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনও কম থাকে এবং উষ্ণতাও কম থাকে। তো এই যে বিষয়গুলো আমাদের বায়ুথলিতে এই অক্সিহিমোগ্লোবিন সৃষ্টির ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব ফেলে। তো এখানে একটা ব্যাপার আছে যেটা এনসিইআরটিতে নাই। তো রাইট শিফট লেফট শিফট, অর্থাৎ এই কার্ভটা সিগমা শেপ কার্ভটা ডান দিকেও শিফট করতে পারে, বাম দিকেও শিফট করতে পারে, ডিপেন্ড করে যে সেটা কি অক্সিহিমোগ্লোবিন না কার্বক্সিহিমোগ্লোবিন ফর্মেশন করছে। যদি সেটা অক্সিহিমোগ্লোবিন ফর্মেশন করে তো সেটা লেফট সাইডে বাম দিকে শিফট হতে পারে, এবং যদি অক্সিহিমোগ্লোবিনের ডিসোসিয়েশন হয় তো সেটা রাইট সাইডে শিফট করে। তো সিমিলারলি যদি কার্বামিনো হিমোগ্লোবিন যদি সৃষ্টি হয় তো সেটা রাইট সাইডে সৃষ্টি করবে, রাইট সাইডে শিফট করবে, এবং কার্বামিনো হিমোগ্লোবিনের যদি বিয়োজন হয় তো সেটা লেফট সাইডে শিফট করবে। তো একটা অক্সিহিমোগ্লোবিন মনে রাখলে সিমিলারলি রিভার্সেবল উপায়, মানে উল্টো বিপরীত প্রসেসে কার্বামিনো হিমোগ্লোবিন মনে রাখা যায়। তো আলাদা করে তোমাদের মনে রাখার দরকার নেই, একটা মনে রাখলেই হবে। তো সেটা পুরোটাই রিভার্স হবে। whereas in the tissues where low partial pressure of oxygen, high partial pressure of carbon dioxide,
high hydrogen ion concentration and higher temperature exist, the conditions are favorable for dissociation of oxygen from the oxyhemoglobin. তো কী হচ্ছে, আমাদের যখন কলহা কোষে যখন অক্সিজেনের আংশিক চাপ অনেকটাই কম, কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ বেশি হয় কলহা কোষে, এবং যেখানে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব অনেকটাই বেশি এবং উষ্ণতা অনেকটা বেশি, তো এই বিষয়গুলো কী করে, হিমোগ্লোবিনের বিয়োজনে সাহায্য করে এবং পুনরায় হিমোগ্লোবিন ও অক্সিজেন সৃষ্টি করতে সাহায্য করে। This clearly indicates that oxygen gets bound to hemoglobin in the lung surface and gets dissociated at the tissues. তো এই ঘটনাটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করে, অর্থাৎ এই ঘটনার ফলে কি হয়, অক্সিজেন গ্যাসটা আমাদের শরীরে ফুসফুসীয় সারফেসে হিমোগ্লোবিন হিসাবে ব্যাপিত হয়, এটা ট্র্যাপড হয় হিমোগ্লোবিন হিসাবে, এবং আমাদের কলাকোষে এই হিমোগ্লোবিন বিয়োজিত হয়ে পুনরায় হিমোগ্লোবিন অ্যান্ড অক্সিজেন সৃষ্টি করে। নেক্সট লাইনটা ইম্পর্টেন্ট, যে এভরি 100 মিলিলিটার অফ oxygenated blood can deliver around 5 milliliter of oxygen to the tissues under normal physiological conditions. তো তোমরা দেখো যে আমাদের শরীরে প্রত্যেক 100 মিলিলিটার যে অক্সিজেনযুক্ত রক্ত, সেই অক্সিজেনযুক্ত রক্ত আমাদের কলাকোষে কী করে, যে 5 মিলিলিটার করে অক্সিজেন পরিবাহিত করে যখন অন্যান্য শারীরবৃত্তীয় প্রভাবগুলো একেবারে স্বাভাবিক অবস্থায় থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। কার্বন ডাইঅক্সাইড ইজ ক্যারিড বাই হিমোগ্লোবিন অ্যাজ কার্বামিনো হিমোগ্লোবিন অ্যাবাউট 20 থেকে 25%। তো আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে যে সংযুক্ত হয়ে যে কার্বামিনো হিমোগ্লোবিন সৃষ্টি করে, এই কার্বামিনো হিমোগ্লোবিন হিসাবে কার্বন ডাইঅক্সাইড 20 থেকে 25% আমাদের শরীরে পরিবাহিত হয়। দিস বাইন্ডিং ইজ রিলেটেড টু দ্য পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইডে হিমোগ্লোবিনের সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা, এটাও কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, যেটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হলো কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ। নেক্সট দেখো কী বলেছে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইজ এ মেজর ফ্যাক্টর হুইচ কুড এফেক্ট দিস বাইন্ডিং, অর্থাৎ অক্সিজেনের আংশিক চাপও একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা এই কার্বন ডাইঅক্সাইডের হিমোগ্লোবিনের সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবণতার উপর বিশেষভাবে প্রভাব সৃষ্টি করে। নেক্সট দেখো, when partial pressure of carbon dioxide is high and partial pressure of oxygen is low as in the tissues, more binding of carbon dioxide occurs, অর্থাৎ আমাদের শরীরে যখন কলাকোষে টিস্যুতে মানে কলাকোষে যখন কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ অনেকটাই বেশি হয় এবং অক্সিজেনের আংশিক চাপ অনেকটাই কম হয়, তো তখন কার্বন ডাইঅক্সাইডের হিমোগ্লোবিনের সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবণতা অনেকটাই বেশি হয়। Whereas when the partial pressure of carbon dioxide is low and partial pressure of oxygen is high as in the alveoli, dissociation of carbon dioxide from carbamino hemoglobin takes place, that is carbon dioxide which is bound to hemoglobin from the tissues is delivered at the alveoli. তো এই লাইনটাতে কী বলছে দেখো, যে যখন আমাদের বায়ুথলিতে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ কম এবং অক্সিজেনের আংশিক চাপ অনেকটাই বেশি, তো এই তখন কী হয়, কার্বামিনো হিমোগ্লোবিন যে পদার্থটা সেটা বিয়োজিত ঘটে, এটা কার্বামিনো হিমোগ্লোবিনের বিয়োজনের প্রবণতা বৃদ্ধি পায় এবং পুনরায় কার্বন ডাইঅক্সাইড ও হিমোগ্লোবিন তৈরি করে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আমাদের কলাকোষে কী করে, হিমোগ্লোবিনের সঙ্গে সংযুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে এবং আমাদের বায়ুথলিতে অর্থাৎ ফুসফুসের বায়ুথলিতে সেটা বিয়োজিত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। RBC contains a very high concentration of the enzyme carbonic anhydrase and minute quantities of the same is present in the plasma too. অর্থাৎ এই লাইনটিতে কী বলছে দেখো, যে আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকার মধ্যে কার্বনিক অ্যানহাইড্রেস নামক একটা উৎসেচক, তোমরা সবাই জানো যে কার্বনিক অ্যানহাইড্রেস উৎসেচকটা কার্বনিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। তো কার্বনিক অ্যানহাইড্রেস উৎসেচকটা খুব বেশি পরিমাণ গাঢ়ত্ব থাকে আর লোহিত রক্তকণিকার মধ্যে, এবং এই প্লাজমার মধ্যে এই কার্বনিক অ্যানহাইড্রেট উৎসেচকটা গাঢ়ত্ব খুবই কম থাকে, মাইনর কোয়ান্টিটি থাকে।
দিস এনজাইম ফ্যাসিলিটেট দ্য ফলোয়িং রিয়াকশনস ইন বোথ ডিরেকশন। তো এই কার্বনিক অ্যানহাইড্রেট উৎসেচকটা যে কার্বনিক অ্যাসিড ফর্ম করে তার একটা বিক্রিয়া নিচে দেওয়া হলো। তো সেটা রিভার্সিবল বিক্রিয়া, অর্থাৎ একটু আগে বললাম যে রিভার্সিবল বিক্রিয়া দুটো বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে এবং সেটা পুনরায় ফিরে আসতে পারে। তো কার্বন ডাইঅক্সাইড ও ওয়াটার দেখো এখানে বিক্রিয়া করে কার্বনিক অ্যানহাইড্রেট উৎসেচকের সাহায্যে বিক্রিয়া করে কী করছে, কার্বনিক অ্যাসিড তৈরি করছে এবং এই কার্বনিক অ্যাসিড পুনরায় আবার এই কার্বনিক অ্যানহাইড্রেট উৎসেচকের প্রভাবেই আবার বাইকার্বনেট আয়ন অ্যান্ড হাইড্রোজেন আয়নে স্প্লিট করছে। অর্থাৎ বাইকার্বনেট আয়নটা এখানে ফর্ম করা জরুরি, কারণ আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগ মেজর অংশটাই বাইকার্বনেট আয়ন হিসেবে, অর্থাৎ 70%ই বাইকার্বনেট আয়ন হিসেবে প্রভাবিত হয়। তো বাইকার্বনেট আয়নটা এখানে ফর্ম করা খুবই জরুরি, তো এটা স্প্লিট হয়ে যায়। নেক্সট দেখো, at the tissue site where partial pressure of carbon dioxide is high due to catabolism, carbon dioxide diffuses into blood, RBC and plasma and form bicarbonate and hydrogen। তো তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ যে আমাদের কল্লা কোষে যখন যেখানে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ প্রচুর বেশি, বিভিন্ন অপ্রচিতিমূলক বিক্রিয়া অর্থাৎ ক্যাটাবলিজম রিয়াকশন, আমি আগেই বলেছি ক্যাটাবলিজম রিয়াকশন কি। তো সেখানে কি হয়, কার্বন ডাইঅক্সাইড আমাদের রক্তের মধ্যে ব্যাপিত হয় লোহিত রক্তকণিকা এবং প্লাজমা রসের মধ্যে ব্যাপিত হয় এবং কি সৃষ্টি করে বাইকার্বনেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন। At the alveolar site where partial pressure of carbon dioxide is low, the reaction proceed in the opposite direction leading to the formation of carbon dioxide and water। তো এই লাইনটা তোমরা সবাই জানো যে আমাদের যখন বায়ুথলিতে বা হয়েছে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ খুব কম হয়, তো এই বিক্রিয়াটা একেবারে বিপরীত দিকে অগ্রসর হয় এবং এই বিক্রিয়াটা পুনরায় কি সৃষ্টি করে, যেহেতু রিভার্সেবল রিয়াকশন, তো কী সৃষ্টি করে পুনরায় কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। থাস কার্বন ডাইঅক্সাইড trapped as bicarbonate at the tissue level and transported to the alveoli release out as কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ আমাদের শরীরে এই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের শরীরের বিভিন্ন কলাকোষে কী করে, বেশিরভাগ মেজর অংশটাই 70%ই বাইকার্বনেট আয়ন হিসেবে পরিবাহিত হয় এবং এই বাইকার্বনেট আয়ন হিসেবে পরিবাহিত হওয়ার পর এটা কোথায় পরিবাহিত হয়, আমাদের বায়ুথলিতে পরিবাহিত হয় এবং পুনরায় এটা কার্বন ডাইঅক্সাইড হিসেবেই আমাদের শরীর থেকে নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে নির্গত হয়ে যায়। নেক্সট দেখো, এটাও ইম্পর্টেন্ট লাইন, যে এভরি 100 মিলিলিটার অফ ডিঅক্সিজেনেটেড ব্লাড ডেলিভার্স অ্যাপ্রক্সিমেটলি 4 মিলিলিটার অফ কার্বন ডাইঅক্সাইড টু দ্য অ্যালভিওলাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেক 100 মিলিলিটার অফ ডিঅক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পরিপূর্ণ ব্লাড এবং অক্সিজেনবিহীন যে রক্ত, তো সেটা আমাদের বায়ুথলিতে 4 মিলিলিটার করে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত করে। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে যে রেগুলেশন অফ রেসপিরেশন, অর্থাৎ আমাদের শরীরে যে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া এটা কীভাবে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ কোন অন্তঃপ্রক্রিয়া আছে যে যার দ্বারা আমাদের শরীরে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা রেগুলেট হয়, তা নিয়ন্ত্রণ হয়। তো দেখো কি বলছে, যে হিউম্যান বিংস হ্যাভ এ সিগনিফিক্যান্ট এবিলিটি টু মেনটেন অ্যান্ড মডারেট দ্য রেসপিরেটরি রিদম টু সুইট দ্য ডিমান্ডস অফ দ্য বডি টিস্যুস। তো মানব শরীরের একটা বিশেষ প্রবণতা আছে যে মানব শরীরে যে অন্তঃপ্রক্রিয়া যেগুলো আছে, তো সেগুলো আমাদের শরীরে শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। দিস ইজ ডান বাই দ্য নিউরাল সিস্টেম। এর বেশিরভাগটাই আমাদের শরীরে স্নায়ুতন্ত্রের ক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। A specialized center present in the medulla region of the brain called respiratory rhythm center is primarily responsible for this regulation। তো আমাদের শরীরের মস্তিষ্কের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ তোমরা জানো যে মেরুলা অংশ, পরবর্তীতে যখন পিছনে ব্রেইন আছে তখন তোমরা পড়তে হবে যে ব্রেইনের মধ্যে একটা অংশ থাকে মেরুলা নামক একটা অংশ হচ্ছে মেরুলাতে একটি বিশেষ কেন্দ্র থাকে যেটাকে বলে শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রক কেন্দ্র। তো সেটা কী করে, শ্বাস প্রশ্বাসের হারকে বিশেষভাবে নিয়ন্ত্রিত করে। Another center present in the pons region of the brain called pneumotaxis center can moderate the functions of the respiratory rhythm center। তো আমাদের মস্তিষ্কের মধ্যে আর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ থাকে যে পন্স রিজিয়ন। তো পন্স রিজিয়নের মধ্যে আর একটা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রক কেন্দ্র থাকে যেটাকে বলা হয় নিউমোট্যাক্সিস সেন্টার। তো নিউমোট্যাক্সিস সেন্টারটা কী করে, এই নিউমোট্যাক্সিস সেন্টারটা আবার এই শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রক কেন্দ্রের উপর, যেটা মেরুদণ্ড অংশের মধ্যে নিয়ন্ত্রিত, সেই
বিরল অংশের মধ্যে অবস্থিত, সেই বিরল অংশের মধ্যে অবস্থিত শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রক ক্রিয়ার কাজকে আবার নিয়ন্ত্রণ করে থাকে এই নিউমোট্যাক্সিস সেন্টার। Neural centers from signal from this center can reduce the duration of inspiration and thereby alter the respiratory rate. তো এই নিউমোট্যাক্সিস সেন্টারে যে স্নায়ুতন্ত্রজনিত যে বার্তাগুলো, সেই বার্তাগুলো আমাদের শরীরে প্রশ্বাসক্রিয়ার সময়কে মানে প্রশ্বাসক্রিয়ার সময়কে কমায় এবং আমাদের শরীরে শ্বাস প্রশ্বাসের হারকে পরিবর্তন করতে সাহায্য করে। A chemosensitive area is situated adjacent to the rhythm center which is highly sensitive to carbon dioxide and hydrogen ion. তো এই শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণ ক্রিয়ার পার্শ্ববর্তী একটা অন্তঃরাসায়নিক গ্রাহক কেন্দ্র থাকে। তো এই অন্তঃরাসায়নিক গ্রাহক কেন্দ্রটা কী করে মাধ্যমে বা পরিবেশের কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন আয়নকে সেন্স করতে পারে অর্থাৎ অনুভব করতে পারে কতটা পরিমাণ, অর্থাৎ পরিবেশে উচ্চ কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনকে এই অন্তঃরাসায়নিক কেন্দ্রটা সেন্স করতে পারে। নেক্সট দেখো, ইনক্রিজ ইন দিস সাবস্টেন্স ক্যান অ্যাক্টিভেট দিস সেন্টার, অর্থাৎ যখন আমাদের পারিপার্শ্বিক পরিবেশে বা শরীরে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অনেকটাই বেশি থাকে, তো সেই অত্যাধিক এই কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এই নিউমোট্যাক্সিস সেন্টারকে উদ্দীপ্ত করতে সাহায্য করে, which in turn can signal the rhythm center to make necessary adjustment in the respiratory process by which this substance can be eliminated. তো অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যখন এই উচ্চ কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন থাকে, তো সেটা নিউমোট্যাক্সিস সেন্টারের মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রক কেন্দ্রকে উদ্দীপ্ত করতে সাহায্য করে এবং সেখানে একটি প্রয়োজনীয় বার্তা পাঠায় এবং শ্বাস প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে এই ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড বা হাইড্রোজেন ডাইঅক্সাইড এগুলো আমাদের শরীর থেকে বের হয়ে যায়, মানে নির্গত হয়ে যায়, অপসারিত হয়ে যায়। Receptor associated with the aortic arch and carotid artery can also recognize changes in carbon dioxide and hydrogen ion concentration and sends necessary signal to the rhythm center for remedial actions. তো আমাদের শরীরে যে অ্যারোটিক আর্চ এবং ক্যারোটিড আর্টারি যে আছে, অ্যারোটিক আর্চ ক্যারোটিড ধমনী, তো সেখানেও কিছু গ্রাহক কেন্দ্র থাকে যেগুলো আমাদের শরীরের বা পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন আয়নের কারোর থেকে অনুভব করতে পারে, অর্থাৎ সেন্স করতে পারে এবং তাদের গারত্বের পরিবর্তন ঘটাতে সৃষ্টি করে এবং আমাদের শরীরের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র, তো সেখানে একটি প্রয়োজনীয় বার্তা পাঠায়। The role of oxygen in the regulation of respiratory rhythm is quite insignificant. তো আমাদের শরীরে যে শ্বাস প্রশ্বাসের হারকে নিয়ন্ত্রণ করার জন্য অক্সিজেন গ্যাসের ভূমিকা অপরিহার্য। নেক্সট দেখো, ডিসঅর্ডারস অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। এটাও ইম্পর্টেন্ট যে আমাদের শরীরে যে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া তার কী কী সমস্যা বা রোগ সৃষ্টি হতে পারে, ডিসঅর্ডার করতে পারে। তো দেখো, asthma is a difficulty in breathing causing seizing due to inflammation of bronchi and bronchioles. তো এখানে কি বলছে যে অ্যাজমা হলো এমন একটি রোগ যেখানে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চালাতে খুবই কষ্ট হয়। তো এই ঘটনাটা কেন ঘটেছে, আমাদের শরীরে যে শ্বাস প্রশ্বাসের জন্য যে ট্রাকিয়া যে আমরা বাইফার্কেশন ডিভিশন পড়েছিলাম, যে ব্রঙ্কাই এবং ব্রঙ্কিউল, যেটার মধ্যে দিয়ে বায়ু পরিবাহিত হয়, শ্বাস প্রশ্বাসজনিত বায়ু। তো ব্রঙ্কাই ও ব্রঙ্কিউলসের যদি প্রদাহ ঘটে, ইনফ্লামেশন প্রদাহ ঘটে, তো তারপরে আমাদের শ্বাসকষ্ট নিতে আমাদের শ্বাসকষ্ট হয়, অর্থাৎ শ্বাস নিতে প্রবল কষ্ট হয়, যেটাকে বলে হাঁপানি বা অ্যাজমা। নেক্সট দেখো কি বলছে, এমফাইসেমা। Emphysema is a chronic disorder in which the alveolar wall are damaged due to which respiratory surface is decreased. তো এমফাইসেমা এমন একটি ক্ষতিকারক রোগ, অর্থাৎ ক্রনিক ডিসঅর্ডার, ক্ষতিকারক রোগ, যেটা আমাদের শরীরে যে অ্যালভিওলার ওয়ালস অর্থাৎ বায়ুথলি জনিত যে প্রাচীরগুলো, বায়ুথলি প্রাচীরকে নষ্ট করতে সাহায্য করে এবং যার ফলে আমাদের শরীরে শ্বাস প্রশ্বাসের জন্য যে প্রয়োজনীয় তলটা, সেই প্রয়োজনীয় তলটা কম যায়, অর্থাৎ ডিক্রিজ হয়ে যায়। ওয়ান অফ দ্য মেজর কজেস অফ দিস ইজ সিগারেট স্মোকিং, অর্থাৎ যারা বেশি পরিমাণে ধূমপান করে, তো তাদের ক্ষেত্রে আমরা দেখেছি এমফাইসেমা রোগটা দেখা যায়। নেক্সট এবং লাস্টে দেখো যে অকুপেশনাল রেসপিরেটরি ডিসঅর্ডার, অর্থাৎ অকুপেশনাল মানে কি, যারা পেশাগত, যারা বিভিন্ন
অকুপেশন মানে কি বলে আমরা পেশা বুঝি, তো যারা পেশাগত আমাদের শরীরে শ্বাস প্রশ্বাস জনিত রোগ। In certain industries, especially those involving grinding or stone breaking, so much dust is produced that the defense mechanism of the body cannot fully cope with the situation. তো আমরা দেখতে পাই যে আমাদের শহরে বিভিন্ন শিল্প কারখানায় যারা ওই পাথর ভাঙার কাজ করে বা গ্রিন্ডিং পাথর ভাঙা ঝালাইয়ের কাজ করে, তো সেখানে প্রচুর পরিমাণে দেখবে ধুলো উৎপন্ন হয়। তো যে ধুলো উৎপন্ন হয়, তো সেই ধুলো যদি ক্ষতিকারক ধুলো যদি আমাদের শরীরে ঢোকে, তো আমাদের শরীরে যে বডিতে আমরা ইমিউনিটি চ্যাপ্টারে পড়বো যে আমাদের শরীরে বিশেষ ডিফেন্স মেকানিজম অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেই প্রতিরক্ষা ব্যবস্থাও ঠিকমতো কাজ করতে পারে না। লং এক্সপোজার্স ক্যান গিভ রাইজ টু ইনফ্লামেশন লিডিং টু ফাইব্রোসিস। তো এই এই ক্ষতিকারক ধুলোধর সংস্পর্শে যদি অনেকক্ষণ থাকা যায়, তো সেটা আমাদের শরীরে যে ফাইব্রাস অর্থাৎ অ্যালভিওলার মধ্যে যে তন্তুময় কলা, সেই তন্তুময় কলার প্রদাহ সৃষ্টি করতে সাহায্য করে, যেটাকে বলা হয় ফাইব্রোসিস, অ্যান্ড থাস কজিং সিরিয়াস লাংস ড্যামেজ। এবং এর ফলে আমাদের শরীরে ফুসফুসের বিনষ্টীকরণ ঘটে, অর্থাৎ ফুসফুসের রোগ সৃষ্টি হয়। ওয়ার্কার্স ইন সাচ ইন্ডাস্ট্রিজ শুড ওয়্যার প্রোটেক্টিভ মাস্ক, অর্থাৎ যারা শ্রমিকরা এই শিল্প কারখানায় কাজ করে যেখানে অনেক ধুলোধোঁয়া উৎপন্ন হয় পাথর ভাঙা, তো তাদের সবসময় মাস্ক পরে থাকা উচিত, যাতে এই ক্ষতিকারক ধুলোধোঁয়া শরীরে প্রবেশ করতে না পারে এবং আমাদের শরীরের যে প্রতিরক্ষা অবস্থা সেটা যেন ঠিকমতো কাজ করতে পারে। তো এই হলো এই চ্যাপ্টার ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো নেক্সটে দেখবে নিচে দেখবে একটা তোমাদের সামারি দেওয়া আছে। তো সামারিটা আর কিছুই না, যেটা আমরা পড়লাম সেটাকে একটু শর্টভাবে দাও, এখানে এক্সট্রা কিছুই লেখা নেই, জাস্ট জিস্ট করে দাও। এটা তোমরা যদি আমরা ভিডিওটা দেখো বা ভিডিওটা ভালো করে কেয়ারফুলি শোনো বা কেয়ারফুলি যদি এনসিআরটিটা পড়ো, তো তোমরা সামারিটা নিশ্চয়ই পড়তে পারবে। তো সামারিটা আমি আর পড়ালাম না, তোমরা সামারিটা নিজে পড়ে নিবে, এইটাই সেম জিনিসই বলছে। তো চলো, এই হলো এই চ্যাপ্টার ছিল। যদি কারো কোনো এই এনসিআরটি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে এনসিআরটি রিলেটেড, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা যদি বাইরেরও কোশ্চেন করে থাকে তাও তোমরা করতে পারো যদি চাও। যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট তোমরা করবে অবশ্যই, কোনো প্রবলেম থাকলে, এবং তোমরা এর থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে। তো নেক্সট ভিডিও যেটা আমি চ্যাপ্টারের উপর করব, তো সেটাই হলো যে নেক্সট চ্যাপ্টার, অর্থাৎ বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন, দেহ তরল এবং সংবহন। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও অনেক কোশ্চেন আসে। তো নেক্সট ভিডিও আমি চ্যাপ্টারের উপরই করবো, বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং যারা NEET 2024 ভাই বোনেরা তারা সবাই ভিডিওটা কনসেন্ট্রেট সহকারে দেখবে। তো বেশি কথা বলবো না, সবাইকে থ্যাংক ইউ। চলো আজকের মতো বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।